অনেকটা আশা ভরসা করে গ্যারি কারস্টেনকে টি-20 এবং ওয়ানডে দলের প্রধান কোচ বানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু কোনো সিরিজ তার অধীনে খেলার আগেই তাকে সরিয়ে দেয় এবং তার ওই সময়টাতে যখন গ্যারি কারস্টেনকে প্রধান কোচ করা হয় তখন সাদা পোশাকের ক্রিকেটে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় জেসন গিলেস্পিকে। তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে এবং তার জায়গায় নতুন একজন আসছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে কী চলছে, কেন এই যে এত কোচ পরিবর্তন, গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির মতো কোচদের কেন রাখা হচ্ছে না, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমার সঙ্গে আলোচনা করার জন্য সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। যেটা বলছিলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ডে আসলে কি চলছে, কি মনে হয় যে এটা একটা সার্কাস? আমি একটু বলে নিই, আমি না থাকলে আপনি বসেন এবং দেশের ক্রিকেট বাদ দিয়ে আপনি অন্য বোর্ড নিয়ে আলোচনা করতে বসেন। এখন এইটার আপনি দেশের বোর্ডের কথা না বলে আপনি অন্য বোর্ড নিয়ে আলোচনা করবেন, দর্শকরা বলবে যে আপনার দেশেরই ঠিক নাই খেলার, আপনি অন্য বোর্ডে আলোচনা করছেন। এটা অবশ্য বলতে পারে, কিন্তু এখন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে আসলে কথা বলতেই হয়। শুধু দেশের ক্রিকেটে চলতে থাকলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটের বড় বড় ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি। সো পাকিস্তানে কী চলছে, আসলে পাকিস্তানে কী চলে সেটা তারা বোর্ডরা নিজেরাও জানে না, কি সন্দেহ আছে। আপনি গ্যারি কারস্টেনের মতো একজন কোচ, বিশ্বকাপ জয়ী কোচ, যে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে 2011 সালে, তার মতো কোচ নিয়ে আসার পরে আমরা মনে হচ্ছিল যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি তো তারা ফাটে দিবে একদম। তাদের হোম গ্রাউন্ডে খেলা, তাদের হোম গ্রাউন্ডে খেলা, তাদের দায়িত্ব দুইজন বড় বড় কোচ নিয়ে এসেছেন। একজন শুধু টেস্ট দেখবেন আর একজন হচ্ছে সাদা বল ক্রিকেট দেখবেন। সেখানে 6 মাস যেতে না যেতেই গ্যারি কারস্টেনকে তারা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তারা ছাড়াই করেনি, সে রিজাইন দিয়েছে। হ্যাঁ, মানে যাই হোক, আপনি তো মানে একটা ব্যাপার থাকে তো, আপনি যেমন আমরা যেমন চাকরি করার ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে কিছু কিছু মানুষকে আমরা আসলে ছাড়তে চাই, তার জন্য একটা পরিবেশ তৈরি করে দেয় যে তুমি চলে যাও, আমরা তোমাকে বাদ দিচ্ছি না। সো গ্যারি কারস্টেনের জন্য ব্যাপারটা হয়তো এরকমই অনেকটা হয়েছিল। কারণ আপনি দেখবেন যে নতুন সিলেকশন কমিটি আসলে আসে, সেখানে এমন মানে ডিসিশন নেওয়া হয়, বা নতুন বোর্ড যে আসার পরে এমন ডিসিশন নেওয়া হয় যে কোচদের ইনভলভমেন্টটা কমিয়ে দিয়েছে। কিছু কিছু কান্ট্রিতে কোচের ইনভলভমেন্টের জন্য কমপ্লেন করা হয়, আর কিছু কিছু কান্ট্রিতে ইনভলভমেন্টই রাখবে না, হ্যাঁ, কাজে রাখবে না। গ্যারিস্টেনের যে জিনিসটা আমার কাছে মনে হয় যে কারস্টেন যখন প্রথম আসলেন, তারপরে তিনি যখন বিশ্বকাপ নিয়ে যখন তার রিপোর্ট জমা দিলেন, সেখানে তার একটা বড় অভিযোগ ছিল যে এই যে বড় যারা ক্রিকেটার আছেন, শাহিন আফ্রিদি, বাবর আজম, তাদের বেশিরভাগই ফিটনেস কনসার্ন, মানে ফিটনেস নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল। তারা নিয়ম নীতি মানে অনেক ব্যাপারগুলো ছিল, তারা একদম বড় ক্রিকেটারদের নিয়ে অভিযোগ করেছিলেন তিনি। আমার কাছে মনে হয় সেটা একটা বড় কাল হয়েছে। এখন বাংলাদেশে কিন্তু এরকম কিছু দেখবেন। এখন কথা হচ্ছে যে কোচের দায়িত্বই তো আসলে বলে দেওয়া বোর্ডকে যে কীরকম তিনি টিম চান। আপনি সেই কোচকে যদি স্বাধীনতা না দেন, কোচের আসলে বাংলাদেশে কিন্তু আমার মনে থাকে যে যখনই হাতুড়ি সিং হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিশেষ করে কথা বলতেন, তখন তার বিরুদ্ধে একটা মানববন্ধন হয়ে যেত, মানে বড় ব্যাপার। এখানে আসলে ইগো চলে আসে। আপনি এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেশের বাইরের কোচ যখন এসে আপনাকে কথা বলছে, ঘরের মানুষকে যখন নিয়ে কথা বলছে, তখন সেটা আসলে নিতে পারে না। কিন্তু আমার কাছে তো ব্যাপারটা জেনে মনে হচ্ছে আপনি আসলে কি চান, মানে এখন সে দেশের বাইরের নাকি দেশের, তো ইস্যু না, তার কথাটা যদি আমার কাজের হয়, সেটা দিয়ে যদি আমি ফল পাই, তাহলে তো আমার আসলে শুনতে সমস্যা নেই। এখানে বোর্ডকে আসলে স্ট্রং হতে হবে। আপনার বোর্ডকে এরকম নিয়ম করে দিতে হবে যে আপনি হেড কোচ যেটা বলবে, যদি আমাদের মনে হয় সবার লিমিটেশন থাকে, হ্যাঁ না, আমাদের যদি মনে হয় না বোর্ড কোচ রাইট, তাহলে আপনাকে কথা শুনতে হবে। কোচ যদি দলের ভালোর জন্য কোনো ডিসিশন নেয়, সেটা সিনিয়রদের শুনতে হবে, বা দলে যারা থাকবে তাদেরই শুনতে হবে। আপনি যদি আপনার বোর্ডের আসলে চাওয়াটা কী থাকা উচিত, যে রেজাল্ট, আপনার রেজাল্ট সে এনে দিতে পারলেই তো হলো। এখন তার জন্য সে যেভাবে যাবে সেইটা সুযোগটা দিতে হবে। আপনি 2 বছরের জন্য তার সাথে কন্ট্রাক্ট করেছিলেন, আপনি একটা সিরিজও তার সাথে খেলতে পারলেন না, তার আগেই সমস্যা ক্রিয়েট করে তাকে আসলে রিজাইনের করতে বাধ্য করলেন। এখানে কিন্তু এইটা কিন্তু পাকিস্তানের জন্য অনেক বড় একটা লস। আমার তখনকার কথা মনে আছে যে রমিজ রাজা খুব সম্ভবত তিনি বলেছিলেন যে কারস্টেনের মতো একজন কোচকে যখন আপনি এই কোনো সিরিজ না খেলে রিজাইন করাবেন, তখন কিন্তু বাইরের যে বড় কোচরা আছে তারা কখনো আপনার দলে এসে কাজ করতে চায় না। এটা কিন্তু বাংলাদেশে এখন এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আপনি যে কোচ বারবার 2-1 বছর পর কোচ ছাঁটাই করা, যার ফলে আমরা কিন্তু বড় কোনো কোচকে অ্যাপ্রোচ করতে পারি না, কারণ কেউ আমাদের এখানে আসতে রাজি হয় না। যেহেতু 2-1 জন রাজি হলে আপনার কি হয়, টাকাটা এমন টাকা মানে তারা চায় যেটা হচ্ছে আসলে কোনোভাবে এফোর্ড করা সম্ভব না। সো পাকিস্তানের জন্য কিন্তু এটা খুব একটা নেগেটিভ একটা হতে পারে। অবশ্যই এইখানে এখন এই গ্যারি কারস্টেনের পার্টটা যদি শেষ হয়ে যায়, যে তিনি চলে গেলেন, এরপরে আসলে জেসন গিলেস্পিকে
আপনি একটা জিনিস চিন্তা করেন যে কাস্টেনের মতো একজনকে ছাঁটাই শব্দটা বলা হ্যাঁ, হচ্ছে, তিনি তিনি রিজাইন করে resign চলে যাবেন, করেছেন, মানে হ্যাঁ। তার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার একেবারে কয়েক মাসের মাঝে, মানে কয়েক মাস কি 1-1.5 মাস হবে, 3 সপ্তাহ হয়েছে মনে হয়, 3 সপ্তাহ বা হ্যাঁ, 1 মাস ধরেন। 3 তো সপ্তাহ। এই কয়েকদিনের ভিতরে আপনি আরো একজন কোচকে মানে ছাঁটাই করছেন বা রিজাইন নিতে বাধ্য করছেন, মানে এইটা এখানে আসলে তার সাথে যেই ঘটনাটা হয়েছে বা আমরা যেটা দেখেছি যে তাকে তো এবারে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আসলে সাদা বলে দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু কোনো কোচ নেই তিনিও রাজি হয়েছেন, তিনি সেখানে গিয়েছেন। আর ওয়ানডে সিরিজটা কিন্তু জিতেছেন, কিন্তু টি-20তে এখনও 5টার মধ্যে দুটা হেরেছেন। তো আপনার এরকম একটা পারফরমেন্স যেহেতু চলছে সিরিজের মাঝখানে, তখন আপনি যদি শোনা যাচ্ছে আগামীকালই হয়তো ঘোষণা করা হবে যে তাকে আর রাখা হচ্ছে না। তাকে আসলে অফার করা হয়েছিল আরও 1 বছর 3 ফরম্যাটের জন্য, যাতে তিনি কোচ থাকেন সেখানে। তিনি রাজিও ছিলেন, কিন্তু তার কিছু শর্ত ছিল যে যেহেতু তার দায়িত্ব বাড়বে তার পারিশ্রমিকটাও বাড়িয়ে দেওয়া হোক। খুব স্বাভাবিক ব্যাপার, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখানে বিসিবি আসলে এটাতে রাজি না। তার কথা হচ্ছে যে আপনি লাল বলের মানে কোচিং এর প্যানেলে আছেন, সেইটার যেই চুক্তি সেই চুক্তি অনুযায়ী আপনাকে 1 বছর কাজ করতে হবে। এটা আসলে কি ধরনের মেন্টালিটি মানুষ, যে আপনি ধরুন আপনাকে যদি আমি একটা কাজের জন্য নেই, একটা কাজের জন্য নেওয়া মানে হচ্ছে আপনাকে আমি ধরুন একটা কাজের জন্য 10 টাকা দিচ্ছি, আপনাকে যদি আমি 3টা কাজ করিয়ে নেই তাহলে অবশ্যই আপনাকে আমার কত টাকা দিতে হবে, 30 টাকা দিতে হবে। সো আপনি একজন মানুষ বলে 3টা কাজ করছেন বলে আসলে আপনি 30 টাকা পাবেন না, 10 টাকাই পাবেন, তাহলে আসলে কীভাবে হলো? এটা অনেক সময় অনেক কর্মক্ষেত্র বা অনেক জায়গাতে এরকম হয়, কিন্তু এটা আসলে হওয়া উচিত না বলে আমার কাছে মনে হয়। আর তার যে দাবিটা বা তার যে প্রত্যাশাটা, এটা তো স্বাভাবিকভাবে খুব একেবারে প্রত্যাশিত ব্যাপারই। হ্যাঁ, এখন তার বদলে আসলে এখন যিনি নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করছেন আকিব জাভেদ, পাকিস্তানের ফর্মার ক্রিকেটার, তাকে 3 ফরম্যাটের কোচ হওয়ার জন্য মানে বলা হয়েছে, এবং তিনি হয়তো নেক্সট কোচ হচ্ছেন পাকিস্তানের। পিএসএল এর অভিজ্ঞতাগুলো ভালো, কারণ তার দল, তিনি যখন পিএসএল এ কোচিং করেছেন তার দল সাফল্য, তিনি অনেক কথাও বলেন মানে খেলার বাইরে সমালোচনা করে থাকেন, অনেক ব্যাপারগুলো থাকে। কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি আকিব জাভেদকে ছোট করছি না বলতে এই সেন্সে যে তিনি কোচে হয়েছেন পাকিস্তানের জন্য ভালো হয়েছে, খারাপ না, কারণ দেশি কোচের একটা ব্যাপার আলাদা ব্যাপার থাকে। যেমন আমাদের দেশে যেমন সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হয়েছেন, আমরা সবাই খুশি, বা আমাদের সবার একটা প্রত্যাশা শব্দ অনেকদিন ধরে ছিল দেশি কোচ লিড করবে। সো এইখানে যে সমস্যাটা আমার কাছে মনে হয় যে তারা যে প্রক্রিয়াতে এই বিদেশি কোচগুলোকে ছেড়ে দিচ্ছে বা চাকরি ছাড়তে বাধ্য করছে, এইটা পাকিস্তানের জন্য এমনিতেই পাকিস্তানকে মানুষের এটা বড় নেগেটিভ, মানে কি বলে এটা, অনেক কিছুর জন্য যে নেগেটিভ একটা ছবি সামনে এখন এই করছে। সো এই লাস্ট 2টা ঘটনা বা এই 2টা ব্যাপার, এটা মনে হয় যে পাকিস্তানকে আরো বেশি, আসলে পাকিস্তানের ক্ষেত্রে আমার যেটা মনে হয় তারা আসলে বড় বা ভালো কিছু মানে তাদের হজম হতে একটু কষ্ট হয়। আপনি দেখবেন যে পাকিস্তান আসলে নিজের মানে মন মর্জির মতোই না চলতে পারলেই তাদের আসলে হয়তো বোর্ডে সমস্যা হয়। আপনি দেখবেন বোর্ডের মধ্যে কত রকমের চেঞ্জ আসে, কয়েকদিন পর সিলেকশনে চেঞ্জ হয়, কোনো মানে কন্টিনিউটি নেই। যে লাস্ট মনে হয় 7 মাসে বা 8 মাসে আমার যতটুকু মনে পড়ে 25 থেকে 26 জন নির্বাচক কাজ করছেন। হ্যাঁ, সেটাই। আপনি একটা সিরিজ খারাপ করলে, 2টা সিরিজ খারাপ করলে দেখা যাচ্ছে যে বাদ হয়ে যাচ্ছেন, বা আপনার দেখা যাচ্ছে ইন্টারনাল পলিটিক্স এত বেশি বেড়ে গেছে যে টিকতেই পারছেন না আপনি। আর পিসিবি নতুন বোর্ডের আন্ডারেও যারা রয়েছেন তিনিও অনেক কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ, কিন্তু তার আন্ডারে মানে এটা আসলে একটা সময় দিতে হয়। আপনি এমনিও কি এবার রেজাল্ট কিন্তু পাচ্ছেন, আবার পাচ্ছেন না। এটা আসলে কোনো কিছু দুনিয়ার কোনো কিছুতে যে অবস্থা হচ্ছে মনে হচ্ছে যে প্রত্যেক সিরিজের আগেই তাদের নতুন করে দিতে হবে, প্রত্যেক সিরিজের আগে আপনাকে তার সিলেকশন প্যানেল দিতে হবে। এইভাবে কি আসলে বড় দল হওয়ার সময় পাকিস্তানকে একটা সময় যেভাবে মানুষ চিন্তা করতো, মানে আপনি যদি আমার কাছে মনে হয় যদি 17, 18 বা 19 পর্যন্ত পাকিস্তানকে বিশ্বের একেবারে টপ লেভেলের দল ধরো, যে সময় পর্যন্ত মিসবা ছিলেন টেস্ট টিমে, তখন সময় খুব সম্ভবত 18 বা 19-এ 1 নম্বর দল ছিল তারা। তার আগে সরফরাজের অধীনে তারা 17-তে ওই সময়টাতে পাকিস্তান, বা তার আগে পাকিস্তান তো আরো ভয়ঙ্কর ছিল। আমরা জাস্ট রিসেন্ট পাস্টে যে পাকিস্তানকে, এই টিমকে আর এখন হওয়া সম্ভব? যে পাকিস্তানের যে পলিসি, পাকিস্তানের যে পরিস্থিতি, টিম তো হতে হলে আসলে এই যে পলিটিক্সগুলো যেগুলো কথা বলছেন এগুলো আসলে
সরাতে হবে। আপনি মাঠের খেলাতেও কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। আপনি বাবর আজম, আপনি ক্যাপ্টেনও চেঞ্জ হচ্ছে। বাবর আজমকে একবার নিয়ে আসছেন, আবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বা তিনি সরে যাচ্ছেন, আবার তাকে মানে নতুন কোচের আন্ডারে খেলতে হচ্ছে, সেখানে মনে হচ্ছে যে সমস্যা। বা এখন যিনি মোহাম্মদ রিজওয়ান আছে তার সাথে বাবর আজমের সম্পর্কটা ভালো। আগে বলা হতো যে বাবর আজম একটা কোরাম ক্রিয়েট করে রেখেছেন, তার আন্ডারে তার পছন্দের প্লেয়াররাই খেলে থাকেন, রিজওয়ানও তার মধ্যে একজন ছিলেন। এখন হয়তো রিজওয়ানের আন্ডারে খেলছেন দেখে হয়তো সমস্যা নেই, কিন্তু আপনি মানে এত চেঞ্জের মধ্যে দিয়ে গেলে আপনার সিনিয়র ক্রিকেটারদের সাথে সমস্যা হবে। প্লেয়ারদের মাঝে যদি আপনার ইগোস্টিক কোনো ব্যাপার থাকে তাহলে তো অবশ্যই দলের মানে অবশ্যই বাংলাদেশে আপনি তো সাধারণ সাকিব এবং তামিমের ঘটনা এটা মানে প্রমাণ করে। তামিম বোধ হয় এখন এই মানে আপনি খেলাতে ফোকাস না দিয়ে আপনি এগুলাতে বেশি ফোকাস দিলে তখন খেলার মানটা ভালো থাকবে না। খেলা আপনি বড় দল হয়ে ওঠার কথা বলছেন, পাকিস্তান তো আসলে বড় দলই। আপনি তারা আনপ্রেডিক্টেবল তকমা রয়েছে, কিন্তু তারা কিন্তু খুবই ভালো দল ছিল, বেসিক তো থাকে ট্যালেন্ট অনেক। বড় দল হওয়ার জন্য বা বড় ভালো ক্রিকেট খেলার জন্য একটা বেসিক তো অবশ্যই থাকে। আপনি দেখবেন ইংল্যান্ড খারাপ করছে কিন্তু তাদের কিন্তু একটা পলিসি আছে, আপনি কিন্তু তাদের বোর্ড নিয়ে কোনো সমস্যা শুনবেন না, ক্রিকেটারদের মাঝে কোনো সমস্যা শুনবেন না। তাদের একটা কথা হচ্ছে আমরা পারফর্ম করতে পারছি না, ওকে ফাইন, মানে যে কোনো ক্রিকেটার পারফর্ম নাই করতে পারে সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে পারফর্ম না করতে পারা, রাজনীতি, ইগো আর বোর্ড ইস্যু, এগুলো তো খুব ভিন্ন একটা জিনিস। সেটা তো আপনি অস্ট্রেলিয়াতে কখনোই শুনবেন না, আপনি ইংল্যান্ডে কখনোই শুনবেন না, আপনি ভারতেই ইভেন সাবকন্টিনেন্টে এখন মনে হয় শুধুমাত্র ভারতীয় আছে যারা হচ্ছে একটা স্ট্রং বোর্ড নিয়ে রয়েছে, তারা একটা প্রসেস মেইনটেইন করে, তারা শুধু ক্রিকেটটা বুঝে, তারা ক্রিকেটটা বুঝে, তারা কিন্তু সবকিছু একটা মার্চ করেছে। আপনি চিন্তা করেন যে পলিটিক্যাল ইস্যু তাদের মধ্যে রয়েছে, তাদের পলিটিক্যাল জয়সার কথা যদি বলেন, তার ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো তিনি কিন্তু তার কান্ট্রিকে কত এগিয়ে নিয়ে যাবেন তার জন্য সব করছেন। তিনি এখন আইসিসির প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। হ্যাঁ, সো চিন্তা করেন। সো তার আসলে ভিশন বা তার খেলা নিয়ে, খেলার বোর্ড প্রেসিডেন্ট হয়ে বা বোর্ডের থাকলে আপনার দলকে কিভাবে ভালো করবেন, আপনি অন্য বোর্ডের সাথে কিভাবে কম্পিটিশন করবেন, সব কিন্তু ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করছে। আপনি যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করেন, একটা দলের জন্য পুরো এখনও ঝুলে রয়েছে যে চ্যাম্পিয়ন্স শিডিউল দেওয়া হয়নি, এখনও পাকিস্তানে হবে না। পাকিস্তানে এবার যদিও মানে ফাইট ব্যাক করছে, কিন্তু কতদিন টিকবে আসলে সেটা একটা দেখার বিষয়। আমার কাছে মনে হয় না। আমি যখন গত একটা ভিডিওতে বলছিলাম যে পাকিস্তানের এই দম থাকার আসলে সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, কারণ আপনি যখন পুরা আসলে ক্রিকেটটা কন্ট্রোল করছেন, তার সাথে ফাইট করতে গেলে সেটা খুবই কঠিন ব্যাপার হয়। সেটা সব দেশের ইফেক্ট ফেলবে। এটা আসলে এখন পাকিস্তান লাস্ট 3-4 বছরে মনে হয় যে নিজেদের একদম ক্রিকেটীয় ব্যাপার থেকে আসলে এখন সরে গেছে। এখন এটা যদি আসলে চেঞ্জ করতে না পারে, যে রাজনীতির বাইরে আসতে না পারে, প্রত্যেক দেশের বোর্ডে রাজনীতি আছে, যেটা আপনি বললেন বাংলাদেশে এরকম আছে। গতবার যখন পাপন ভাই ছিলেন তখন তিনি নিজে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, কিন্তু তারপরে কিন্তু ক্রিকেটে কিছু ব্যাপার থাকে, বেসিক ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো তো আসলে নজর দেওয়া উচিত। তারা ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করছে, পিসিবির কথা বলছি, কিন্তু জাতীয় দলে যদি আপনি এত বেশি পরিবর্তন চান, আপনাকে অন্তত কাউকে না কাউকে 2 বছর সময় দিতে হবে। আপনি যদি আবার একটু ওই লেভেলে যেতে চান, সেটা যদি করতে না পারে, তাহলে পাকিস্তান আমার কাছে মনে হয় না যে আগামী 2-1টা যে বিশ্বকাপ থাকবে, আইসিসি টুর্নামেন্ট থাকবে, সেখানে না এই সমস্যাগুলো আসলে সমাধান না হওয়া পর্যন্ত, আমিও বলেছিলাম আগে যে এই পাকিস্তান ইন্ডিয়ার এই পলিটিক্যাল প্রবলেমগুলো যতদিন না সলভ হচ্ছে ততদিন আসলে পাকিস্তানকে হোস্ট কান্ট্রি করাটা আমার মনে হয় না আইসিসি উচিত না। কারণ আপনার প্রত্যেকবারই পাকিস্তানে এরকম ইস্যু হবে, তখন প্রত্যেকবার ইন্ডিয়া বলবে যে আমরা যাবো না, বেশি নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্ট হবে। তখন আসলে হাইব্রিড মডেলে যেটা হয়েছিল সেটা কিন্তু পাকিস্তানের ফরের কিছু নেই, কারণ আপনি ফাইনাল খেলতে পারবেন না, সেমিফাইনাল খেলতে পারবেন না, কোনো কিছু আসলে হবে না। আপনি খালি গ্রুপ ম্যাচের কয়েকটা ম্যাচ হয়তো পাকিস্তানের হোম করবে। এখন এটা আসলে বিজনেসের দিক দিয়ে আপনি হোস্ট কান্ট্রি হিসেবে হয়তো আইসিসি লাভ পাবেন বা সেই ইয়াতে করবেন, কিন্তু আলটিমেটলি হোস্ট কান্ট্রির যেই মানে অ্যাডভান্টেজটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আপনি যখন হোস্ট, যেমন লাস্ট টি-20 বিশ্বকাপ, মেয়েদের বিশ্বকাপটা, যেটা সেটা যদি বাংলাদেশে হতো, বাংলাদেশ আরও নিশ্চিত আমি যে বাংলাদেশ আরও বেটার ক্রিকেট খেলতো, কারণ দেশের মাটিতে বাংলাদেশের মেয়েরা অনেক বেটার ক্রিকেট খেলে, যেটা আমরা আবুধাবিতে বা দুবাইয়ে যে শারজা বা দুবাইতে যে ম্যাচগুলো দেখেছি, ওই ম্যাচগুলো যদি বাংলাদেশ হতো, বাংলাদেশ অবশ্যই আরও ভালো করতো। সো হোস্ট কান্ট্রি তো অবশ্যই একটা অ্যাডভান্টেজ থাকবে। এখন অ্যাডভান্টেজটা শুধু আপনি টাকা না, মানে টাকায় তো অবশ্যই আপনার এই যে কাপ জিতার জন্য একটা দেশে কাপ নিয়ে আসলে, বিশ্বকাপ নিয়ে আসলে সেটার যেই ক্রেজ থাকে, সেগুলা তো আসলে শুধু টাকা তো তখনও আসবে, টাকা আসলে তখনও আসবে, কিন্তু আপনার খেলার পারফরমেন্সটাই আসলে মেইন। আপনার যেই কাজ, আপনি ক্রিকেট একটা খেলা, মাঠের বাইরে মাঠের ভিতরের খেলাটা, সেইটার পারফরমেন্সটা ধরে
ধরে রাখলেই আপনার বাইরেরগুলোও কিন্তু ফ্লারিশ হবে। এখন আপনি বাইরের পলিটিক্স আসলে মেনটেন করতে না পারলে এই খেলাটাও আসলে আসবে না। তখন ওই যে হঠাৎ হঠাৎ জিতবেন, যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যে এরকম আমরা দেখছি যে একটা সিরিজ ভালো করছি তো আরেকটা সিরিজে কোনো পাত্তাই পাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে বোর্ডের সাথে কিছু সমস্যা, বা ক্যাপ্টেন দেখা যাচ্ছে যে সিরিজের মাঝখানে বলছে আমি আর ক্যাপ্টেন্সি করবো না, এরকম গুঞ্জন হচ্ছে। এখন এইগুলা আসলে এত অ্যাডভান্স মানে হয়েছে, খেলাধুলাকে খেলাধুলা জায়গাতে খেলাধুলা এইটা ফোকাস আসলে আপনার বেসিকটা ঠিক রাখে, বাকি সব কাজ করলে দেখা যাবে যে অন্য কিছুর আর কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো পাকিস্তানে আলোচনা করলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি আলোচনা করলাম, আরেকটা তথ্য হচ্ছে যেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি শুরু হয়ে গেছে, ইয়ার আসলে ঠিক নেই কিন্তু ট্যুরের ট্যুর চালু হয়ে গেছে, সেটা হয়তো বাংলাদেশে আসবে 10 থেকে 13 ডিসেম্বর। বাংলাদেশের দর্শক যারা আছে তারা স্বচক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে পারবে। সেটা খুব সম্ভবত ঢাকার মিরপুরে নিয়ে যাওয়া হবে, ঢাকার কোনো একটা জায়গা হয়তো এখনো আসলে জানা যায়নি যে কোথায় কোথায় কোথায়। আর কক্সবাজারের সমর্থক যারা আছেন তাদের জন্য একটা বড় সুখবর হচ্ছে, কক্সবাজারে ট্রফিটা নিয়ে যাওয়া হবে। আপনারা নিশ্চিতভাবে দেখবেন, আমরা পরবর্তীতে আরও এই ব্যাপারগুলো আরও আপডেট করার চেষ্টা করব। আপনারা আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।